তিলক সবটা স্বীকার করতেই গ্রেফতার হলো চিত্রা গুহ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মান্ডবীকে আচ্ছা মতন শাসন করতে থাকে কথা, আর বলে এই ক্যান্ডিগুলোতে দারচিনি, লবঙ্গ, এলাচ আর অনেক কিছু ছিল, কিন্তু এগুলো বেশি খেলে তো ক্ষতি হবেই। নিশ্চয়ই তোমার এখন পেট কামড়াচ্ছে। সত্যি তুমি যে কি করো না, প্রথম দিনেই কাজ করতে এসে এরকম কেউ করে? একটা দুটো ক্যান্ডি খেতে তাও একরকম, তুমি অনেকগুলো ক্যান্ডি খেয়ে নিয়েছো, 60 পিস, বুঝতে পারছো? এরপরেই গোলাপ বলে ম্যাডাম আমাকে ছেড়ে দিন। এরপর তাড়াতাড়ি করে বাথরুমের দিকে রওনা দেয়। তখনই অগ্নি বলে এবার কি হবে কথা? কথা বলে সত্যি আমি বুঝতে পারছি না, আমার সাথেই কেন যে এরকম হচ্ছে। ভাবলাম খুব শীঘ্রই 500টা ক্যান্ডি বানিয়ে নেব, কিন্তু তার মধ্যেই যে এরকম কিছু হতে পারে এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তখনই অগ্নি বলে তাহলে এখন কি ভাবছিস? কথা বলে আমি আর কোনোভাবেই এই মেয়েটাকে কাজে রাখবো না, কারণ ও যদি আবারও এরকম করে তাহলে কি করে হবে? অগ্নি বলে আমি মানলাম তুই ওকে কাজে রাখবি না, কিন্তু একের পর এক মেয়েকে যদি তুই এইভাবে ছাঁটাই করে দিস তাহলে কি করে হবে বলতো? আমার মনে হয় যে সমস্ত এমপ্লয়িকে রাখা হচ্ছে তাদেরকে দেখে রাখার জন্য আর একজন এমপ্লয়িকে রাখাটা খুবই জরুরি। অন্যদিকে চিত্রা ম্যান্ডিকে শাসন করতে শুরু করে আর বলে তোমার দ্বারায় কোনো কাজ হবে না মান্ডবী, একটা কাজও ঠিক মতন করতে পারো না, তোমাকে দিয়ে আর ভরসা করা যায় না। কেন এই ক্যান্ডিগুলো খেলে বলো তো? কোথায় ভেবেছিলাম আমরা কথা হারবালকে কোনোভাবেই উপরে উঠতে দেব না, আর সেখান থেকে তুমি ক্যান্ডি খেয়ে বসে আছো। সত্যি আমার না এই বিষয়ে আর তোমাকে কিচ্ছু বলার নেই। মান্ডবী বলে আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কি করব আমি? হ্যাঁ, আমার একটু খেতে ভালো লেগেছে বলেই আমি অনেকগুলো ক্যান্ডি খেয়ে নিয়েছি, কিন্তু আন্টি তুমি যে আমার ওপর এত চোটপাট করছো, একটা সময় তো ছিল যখন তুমিও নিজে অনেক ভুল কাজ করেছো, কই সেগুলোর কথা তো বলো না। শুধু শুধু আমাকে এসব বলে কোনো লাভ হবে না, তোমার যা ইচ্ছা করো, আমি চললাম। এই বলেই তখনই গোলাপ চলে যায়। তখন চিত্রা ভাবে আমার কাউকে কোনো প্রয়োজন নেই, এই চিত্রা গুহ একাই সব কাজ ভালোভাবে করতে পারবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, কিন্তু কথার এই কোম্পানিকে আমি কোনোভাবেই দাঁড়াতে দেব না। এর মধ্যেই তিলক জেলের মধ্যে বসে ভাবতে থাকে এইভাবে চিত্রা গুহ সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে আর উনি ভালো থাকবে সেটা তো আমি হতে দেব না। আমাকে এইভাবে ফাঁসিয়েছে তো, এইবার আমি চিত্রা গুহর পর্দা সবার সামনে ফাঁস করে দেব। তার মধ্যেই জেলের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছে তিলক, আর তখনই যে জেলার সাহেব ছিল তাকে বলে যে আমি একবার ইন্সপেক্টর সরকার স্যারের সাথে দেখা করতে চাই। এদিকে কথা তার সমস্ত হার্বাল প্রোডাক্ট নিয়ে মা আনন্দীর সামনে এসে প্রার্থনা করতে থাকে আর বলে মা আনন্দী, আজ আমার পথ চলা শুরু, আমার এই পথ চলাতে তোমাকে আমি পাশে যেন পাই, আশীর্বাদ করো সব যেন ভালো থাকে, সব যেন ঠিক থাকে। তখনই অগ্নি বলে বাহ কথা, তুই তো খুব সুন্দরভাবে গুছিয়েছিস, এটা দেখতে অনেক ভালো লাগছে। এরপরেই কথা বলে কিন্তু পাচক মশাই, আমাদের কর্তা দাদু? তখনই অগ্নি বলে HOF এর ব্যাপারে সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কোনো উত্তরই দিতে পারবো না। তার মধ্যেই প্রত্যয় বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তেই প্রত্যয়ের কাছে ফোন আসে আর বলে যে তিলক আপনার সাথে দেখা করতে চাইছে। অগ্নি তখন বলে এই তুই কোথায় যাচ্ছিস? প্রত্যয় বলে বিগ ব্রো, জেলে থেকে নাকি তিলক আমার সাথে দেখা করে কিছু বলতে চাইছে, তোরা এগো, আমি ওর কাছ থেকে কিছু কথা শুনে এক্ষুনি আসছি। এর মধ্যেই কর্তা দাদুর কাছে চলে গেছে কথা আর বলে কর্তা দাদু, আমি জানি যে আপনি আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু আমি খুব করে চাই আজ আমার এই এত বড় একটা দিনে আপনিও উপস্থিত থাকুন। আপনার পায়ের ধুলো না পড়লে আমি কোনোভাবেই কথা হারবালকে ওপেন করতে পারবো না। তখনই কর্তা দাদু বলে এই রিকোয়েস্টটা করো না কথা মা, আমি এই রিকোয়েস্ট পূরণ করতে পারবো না, তুমি দয়া করে আমাকে এসবের মধ্যে টেনো না। কিন্তু কথা বলে কেন টানবো না বলুন তো, আপনি আমার গুরুজন, এই এত বড় একটা দিনে আপনি আমার ওপর মুখ ভার করে থাকবেন, সেটা কি আমার জন্য ভালো হবে? আমি জানি যে আপনি কি ভাবছেন। আচ্ছা কর্তা দাদু, আজ যদি আমি গুহ ফার্মাতে যোগ দিতাম তাহলে কি আপনি আমার সাথে যেতেন না? আপনি আমাকে আশীর্বাদ করতেন না? আপনি ভাবছেন যে আমি আপনার কোম্পানি ছেড়ে কেন নিজেরটা খুললাম,
আসলে মাঝে মধ্যে নিজের যেটা ভালো লাগে সেটাও তো করতে হয়। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, পাচক মশাই নিজের কোম্পানি দেখার সাথে সাথে গো ফার্মাকেও দেখে রাখবে। আপনি শুধু আশীর্বাদ করেন আর আজকের দিনটাতে অন্তত আপনি একবার আমার কথা হারবালে চলুন। তখনই কথাকে কর্তা দাদু বলে, কি বলছো কথা মা, তুমি এই অসাধ্য সাধন করতে পারবে? তখনই কথা বলে, কেন পারবো না, আপনার ভরসা, ভালোবাসা, বিশ্বাস থাকলে সব কিছুই করা সম্ভব। কর্তা দাদু বিশ্বাস করে কথা পারবে। কথা যখন একবার বলেছে তখন কথার পক্ষেই সম্ভব এটা করা। এরপর কথা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তখন চিত্রা ভাবে, যাও যাও, কিন্তু আমি তোমাকে কিছুতেই সফল হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপর অগ্নি চলে গেছে কথাকে নিয়ে সেই জায়গাটাতে যেখানে কথার স্বপ্ন পূরণ হতে চলেছে আজ। যখনই ফিতে কেটেছে কথা আর পুরোটা দেখতে থাকে অগ্নি আর বলে, কি করেছিস রে, এত সুন্দর লাগছে চারিদিকটা, তোকে বলে বোঝাতে পারবো না। কথা বলে, সবটাই তো আপনার জন্য সম্ভব হয়েছে পাচক মশাই। আপনি যদি আমার পাশে না থাকতেন তো আমি কিছুই করে উঠতে পারতাম না। আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন তারপরেই সম্ভব হয়েছে কিছু করার। এরপরেই তখনই জমির যিনি মালিক ছিলেন তিনি এসে বলে, আমার এই জায়গাটা এত সুন্দর করে বন্দোবস্ত করেছো, বোঝাই যাচ্ছে না যে এটা আগের সেই জায়গাটা। কথা বলে, সবকিছুই সম্ভব, জীবনে কোনো কিছুই অসম্ভব বলে নেই, তাই না পাচক মশাই? তখনই অগ্নি বলে, হ্যাঁ একদমই ঠিক কথা। এরপর সবাই মিলে তো দেখতে থাকে চারিদিকটা। তখন কথা অপেক্ষা করে কখন কর্তা দাদু আসবে, কারণ কর্তা দাদু আসবে বলেছিল, কিন্তু এখনো এসে উপস্থিত হয়নি। অগ্নি বলে, কি হয়েছেটা কি তোর, তুই এত ছটপট করছিস কেন? কিন্তু কথা এখনো অগ্নিকে জানায়নি যে কর্তা দাদু এই হারবালে আসতে রাজি হয়েছে। তার মধ্যেই তিলক সবটা স্বীকার করে দিয়েছে ইন্সপেক্টর সরকারের কাছে। বলেছে কার কথায় সে গুহবাড়ির ক্ষতি করার চেষ্টা করেছে। একমাত্র চিত্রা গুহই চায় ওই পরিবারের সবার ক্ষতি। এরপর চিত্রা তো চলে এসেছিল কথার হারবালে, আর সেখানে এসেও কাচের গুঁড়ি সমস্ত প্রোডাক্টে মিশিয়ে দেবে বলে ঠিক করে। আর তখনই যখন মেশাতে যাবে ঠিক সেই মুহূর্তেই অগ্নি এসে চিত্রা গুহর হাতটা ধরে নেয় আর বলে, মেজমা তুমি এক ফোঁটাও বদলাওনি, কি করে পারছো এত বড় একটা অন্যায় করতে? তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। এরপরই তিলককে নিয়ে আসা হয়। সবার সামনে তিলক সত্যি কথাগুলো স্বীকার করে। আর তখনই কর্তা দাদু বিশ্বাস করতে পারে না যে এরকম কিছু করতে পারে চিত্রা। তারপর যখন প্রমাণ হয়ে যায় কর্তা দাদুও প্রচণ্ড রেগে যায় আর চিত্রাকে টানতে টানতে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে লেডি কনস্টেবল। আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে সবাই।